হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পিজি ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্সের 1 নম্বর পেপারে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলে দিই, তোমাদের কিন্তু খুব শীঘ্রই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তার 1 মাস পরই ফাইনাল এক্সাম, তাই হাতে কিন্তু একদম টাইম নেই। তোমরা যদি এখনো পড়াশোনা শুরু না করে থাকো তাহলে বলবো আর দেরি না করে পড়াশোনাটা শুরু করে দাও। তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তোমরা যে নাম্বারটা স্ক্রিনে দেখছো সেই নাম্বারে। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে mminstitution.com, সেটা তোমরা ডেইলি বেসিসে ভিজিট করতে পারো। ওখানে নোটসের স্যাম্পল ডেইলি আপলোড করা হয়, সেই স্যাম্পল ডাউনলোড করেও তোমরা পড়াশোনাটা শুরু করে দিতে পারো যদি পড়াশোনা এখনো শুরু না করে থাকো। তোমরা যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা দেখছো সেই সাজেশনটা কিন্তু 5 ইয়ার বেস করেই তৈরি করা হয়েছে। যেহেতু 5 ইয়ার বেস করে তৈরি করা হয়েছে, তোমাদের যে এক্সাম হতে চলেছে তার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু 5 ইয়ার বেস করে আমরা সাজেশনটা তৈরি করেছি। প্রথমে তোমাদের 1 নম্বর পেপারের যে মার্কস ডিভিশন আছে সেই মার্কস ডিভিশনটা বলে দিই। তোমাদের 100 নম্বরের পেপারে বিভাগ কয়ে 18 নম্বরের 2টো প্রশ্নের উত্তর দিতে হয়, 12 নম্বরের 3টে এবং 7 নম্বরের 4টে। এইভাবে 3টে বিভাগে ভাগ করা থাকছে। প্রথমে আমরা বিভাগ কয়ের 18 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের ধারণাকে বিশ্লেষণ করুন। তার ভাবনাকে কি হিন্দু জাতীয়তাবাদ বলা যায়? যুক্তিযুক্ত উত্তর দিন। অথবা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অবস্থান বিশ্লেষণ করুন। প্রথমেই বলে দিচ্ছি, এই যে হাইলাইটেড প্রশ্নটা দেখছো তার পাশে যে 22-23 সেশন লেখা রয়েছে, এই কারণেই আগের ইয়ারে এই প্রশ্নটা চলে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমন এসেছিল। এই কারণেই ইয়েলো হাইলাইটেড করা আছে আর পাশে 22-23 সেশন লেখা আছে। তাই যে প্রশ্নটা আসেনি সেই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখব, ভারতের কৃষক আন্দোলনের উদ্ভব ও গতি প্রকৃতি বর্ণনা করুন। অথবা ভারতের কৃষক আন্দোলনের উপর একটি নিবন্ধ লিখুন। 3, এম.এন. রায়ের নয়া মানবতাবাদ কি মার্ক্সবাদকে বর্জন করেছিল? যুক্তি সহযোগে আলোচনা করুন। একইভাবে এই প্রশ্নটা 22-23 সেশনে চলে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল। 4 নম্বর প্রশ্ন, সৈয়দ আহমেদ খানকে মুসলিম আধুনিকীকরণের জনক বলা হয় কেন? ব্যাখ্যা করুন। অথবা গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল বক্তব্যগুলি আলোচনা করুন। 5, উদাহরণ সহযোগে ঐতিহ্য ও আধুনিকতা প্রসঙ্গে রামমোহনের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। অথবা জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সামগ্রিক বিপ্লব তত্ত্বের মুখ্য বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন। অথবা বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা আলোচনা করুন। 6 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্নটা কিন্তু 22-23 সেশনে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমন এসেছিল। 7 নম্বর প্রশ্নটাও আমাদের সাজেশনে ছিল এবং 22-23 সেশনে পড়ে গেছে। ঔপনিবেশিক ভারতের দলিত আন্দোলনের উপর একটি নিবন্ধ লিখুন। যে প্রশ্নগুলো আসেনি সেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখানে যে গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো তোমরা দেখছো সেই প্রশ্নগুলো 22-23 সেশনে চলে এসেছে, কিন্তু আমাদের সাজেশনে ছিল না। আর এগুলো তোমরা স্কিপ করতে পারো, যেহেতু প্রশ্ন পরীক্ষায় রিপিট হবে না আর আগের সেশনে চলে এসেছে। তাহলে এবার আমরা বিভাগ ক্ষয়ের 12 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, গান্ধীর জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনের মূল ভিত্তিগুলি ব্যাখ্যা করুন। অথবা আপনি কি বিবেকানন্দকে প্রথম ভারতীয় সমাজতন্ত্রী মনে করেন? উত্তরের সপক্ষে যুক্তি দিন। এখানে এই দুটো প্রশ্নই 22-23 সেশনে চলে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কমনও ছিল। 2 নম্বর প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ মার্ক্সবাদের প্রভাবকে কিভাবে অতিক্রম করেছিলেন? অথবা বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা আলোচনা করুন। অথবা স্বদেশী আন্দোলনের সাফল্য ও সীমাবদ্ধতা পর্যালোচনা করুন। 3 নম্বর প্রশ্ন দেখে নেব, ধর্ম ও রাজনীতি বিষয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করুন। অথবা সামাজিক সংস্কার বিষয়ে সৈয়দ আহমেদ খানের আধুনিক দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করুন। এখানে যে আরেকটা প্রশ্ন দেখলে সেই প্রশ্নটা কিন্তু 22-23 সেশনে চলে এসেছে। 4 নম্বর প্রশ্ন দেখব, সুভাষচন্দ্রের জাতীয়তাবাদী চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন। অথবা সাম্য বিষয়ে বঙ্কিমচন্দ্রের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করুন। অথবা রাষ্ট্র এবং সমাজ প্রসঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা
বিশ্লেষণ করুন। এখানে দেখো দুটো প্রশ্ন কিন্তু 22-23 সেশনে চলে এসেছে। যে প্রশ্নটা আসেনি সেই প্রশ্নটা তোমাদের এইবার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় উপজাতি আন্দোলনের ভূমিকার একটি বিস্তারিত মূল্যায়ন করুন, অথবা তেলেঙ্গানা কৃষক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এখানেও একটা প্রশ্ন 22-23 সেশনে এসেছিল আর আমাদের সাজেশন থেকে কমনও ছিল। তোমাদের আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, 18 নম্বরের প্রশ্ন কিন্তু 12 নম্বরে আসতে পারে এবং 12 নম্বরের প্রশ্ন 18 নম্বরে আসতে পারে। তোমরা যদি 18 নম্বরে পড়ে থাকো তাহলে 12তে লিখতে পারবে, আর 12 নম্বরের প্রশ্ন যদি 18তে আসে তাহলে আশা করছি ভালোভাবে লিখে আসতে পারবে। বিভাগ ক এর 7 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন এবার দেখে নেব। প্রথম প্রশ্ন, সর্বদাই ধারণাটি কার সঙ্গে জড়িত এবং এর অর্থ কি, অথবা ইলবার্ট বিল প্রসঙ্গে সৈয়দ আহমদ খানের দৃষ্টিভঙ্গি কি ছিল। 2 নম্বর প্রশ্ন, ইউরোপ রাষ্ট্রপ্রধান সভ্যতা, ভারতবর্ষ সমাজ প্রধান, রবীন্দ্রনাথের বিশ্লেষণে এ কথার তাৎপর্য ব্যাখ্যা করুন, অথবা স্বদেশী সমাজ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা কি ছিল, অথবা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে গান্ধী এবং রবীন্দ্রনাথের মত পার্থক্যগুলি চিহ্নিত করুন। 3 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লিখুন, অথবা আপনি কি মনে করেন জওহরলাল নেহরু মার্ক্সের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা দিন। 3 নম্বরে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু 22-23 সেশনে চলে এসেছে আর আমাদের সাজেশন থেকে কমনও ছিল। 4 নম্বর প্রশ্ন, গান্ধীর দর্শনে সত্যাগ্রহের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করুন, অথবা গান্ধীকে কি নৈরাজ্যবাদী দার্শনিক বলা যায়, যুক্তিযুক্ত উত্তর দিন। এই প্রশ্নটা কিন্তু 22-23 সেশনে চলে এসেছে। এছাড়াও 4 দাঁড়ে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভারতের দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নটা আসেনি এবং এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলা চলে। 5 নম্বর প্রশ্ন, সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে রামমোহনের ভাবনা সংক্ষেপে আলোচনা করুন। 6, ভারতের শ্রমিক আন্দোলন কিভাবে 20 ও 30-এর দশকে বিস্তার লাভ করেছিল, অথবা পাক স্বাধীনতা পর্বে ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভব সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করুন। 6 নম্বরে দেখো দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু 22-23 সেশনে চলে এসেছে। 7 নম্বর প্রশ্ন, আনন্দমঠকে জাতীয়তাবাদী উপন্যাস বলা হয় কেন, অথবা কমিন্টার্ন ও মানবেন্দ্র রায়ের মধ্যে মতপার্থক্যের কারণগুলি উল্লেখ করুন। এখানেও একটা প্রশ্ন কিন্তু 22-23 সেশনে চলে এসেছে আর আমাদের সাজেশন থেকে কমনও ছিল। 8 নম্বর বিভাগ ক্ষয়ের লাস্ট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন দেখে নেব, পরিবেশ প্রসঙ্গে রবীন্দ্রনাথের অবস্থান সংক্ষেপে বিশ্লেষণ করুন, অথবা পরিবেশের অবক্ষয় ও তার সংরক্ষণ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এখানে দেখো দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু 22-23 সেশনে চলে এসেছে আর আমাদের সেশন থেকে কমনও ছিল। এখানে যে গ্রিন হাইলাইটেড প্রশ্নগুলো তোমরা দেখছো সেই প্রশ্নগুলো আমাদের সাজেশনে ছিল না, কিন্তু 22-23 সেশনে এসেছিল, এই কারণে গ্রিন হাইলাইটেড করা আছে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট পেপারের যে সাজেশনটা দিলাম সেই সাজেশনটার উপর বেস করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এখনো যদি পড়াশোনা শুরু না করে থাকো, তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়তে পারো, এছাড়া অন্যান্য বই যা আছে তোমাদের কাছে সেই নিয়ে পড়াশোনাটা শুরু করে দিতে পারো। আর তোমরা যদি নোটস নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের সেন্টার থেকে এই মুহূর্তে নোটস দেওয়া চলছে। তোমরা যদি নোটস কালেক্ট করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটসের যে স্যাম্পেল আছে সেই স্যাম্পেল ডাউনলোড করে পড়াশোনাটা শুরু করে দিতে পারো। ভিডিও শেষে একটাই কথা বলবো, যেহেতু পড়াশোনাটা তোমাদেরই করতে হবে আর এখনও যদি শুরু না করে থাকো তাহলে বলবো তাড়াতাড়ি শুরু করে দাও, আর দেরি করো না। আজকের